দণ্ডবিধি প্রযোজ্য নয়। অর্থাৎ দণ্ডবিধি কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা যদি বুঝতে হয়, সেক্ষেত্রে এই পৃথিবীবাসীকে 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 3 ভাগে। এই পৃথিবীবাসীকে প্রথম যে ভাগে ভাগ করতে হবে সেটা হচ্ছে দেশি, অর্থাৎ বাংলাদেশের 570 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করছি বংশীয় সূত্রে নাগরিক, তারা যদি কোনো ধরনের অপরাধ করি তাদের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে। বাংলাদেশি নাগরিক যদি বিদেশে যায় সেক্ষেত্রে তো তাদের প্রবাসী বলা হয়। প্রবাসী নাগরিক বাংলাদেশের বাইরে বসে যদি কোনো ধরনের অপরাধ করে, বিশ্বের যেখানে বসেই কোনো অপরাধ করুক না কেন তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে। তাহলে বাংলাদেশের নাগরিক 2 প্রকার, দেশি প্রবাসী। দেশি এবং প্রবাসী নাগরিকের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য যদি সে অপরাধ করে, তাই না? এখন বিদেশি নাগরিক তুই হাবিবি, অর্থাৎ ফরেনার। এখন এই ফরেনার শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত। যদি দেখা যায় যে বাংলাদেশের বাইরে বংশভূত যারা আছে সব ফরেনার, তার মানে আপনার আমেরিকানরাও ফরেনার, আর আমাদের প্রতিবেশী ইন্ডিয়ার বাইরে ভারত আছে তাও ফরেনার। আচ্ছা, তার মানে বিদেশি নাগরিক বিদেশে বসে যদি অপরাধ করে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য নয়, কিন্তু বিদেশি নাগরিক যদি বাংলাদেশে এসে অপরাধ করে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য। রিল্যাক্স। আচ্ছা, তাইলে আমি হইলাম পাঠান। তাহলে পাঠান মাথা তাকাইছেন, পাকিস্তানি না বাংলাদেশি? আমি পাকিস্তানি। থ্যাংক ইউ। তাহলে আমি পাকিস্তানি নাগরিক, আমি বাংলাদেশে আসছি, আমাকে পাঠায় দিছে বাংলাদেশে। তা বাংলাদেশে আসার পর আমি এখানে একটা অপরাধ করেছি, সেক্ষেত্রে আমার বিরুদ্ধে কি দণ্ডবিধি প্রয়োগ করা যাবে? প্রযোজ্য। কে কোথা থেকে দেখছেন জানাবেন। নিশু আলাইকুম আসসালাম। লাইভটি শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছে জানাবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা নিশু একটু জানাবেন। তাহলে বাংলাদেশের নাগরিক যুক্তরাজ্যে বসবাস করে। কোথায়? যুক্তরাজ্যে বা কানাডা বা চায়নায় বসবাস করে। তাহলে এই বসবাস করা অবস্থায় সে ওইখানে বৈশা কোনো ধরনের অপরাধ করতে পারে। ওই অপরাধীর ক্ষেত্রেও বাংলাদেশের দণ্ডবিধি প্রযোজ্য হবে। এখন কালকে একটা ঘটনা বলতেছিলাম যে ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটছে বাংলাদেশের নাগরিকের বিষয়ে। তখন ওইখানে সাংবাদিক খুব সুন্দর করে বিশ্লেষণ করে বলতেছিল যে এখন কি হবে আমরা জানি না, এদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করব। যে পালের গোদাটা যুক্তরাষ্ট্রে আছে সেই পালের গোদাটারে আনাও আমরা চেষ্টা করব, কিন্তু বন্দি বিনিময় চুক্তি আমাদের সকল দেশের সাথে নাই। সকল দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকায় আমরা পালের গোদাটারে আনার চেষ্টা করব। অর্থাৎ বন্দি বিনিময় চুক্তি আমাদের স্বাধীনতার পরপর আয়ারল্যান্ডের সাথে ছিল। স্বাধীনতার পরপর আয়ারল্যান্ড এমন একটা দেশ যে প্রায় 150 বছরের মতো স্বায়ত্তশাসিত পরিচালিত হয়েছে, এরপর স্বাধীনতা অর্জন করে। একটাই পিকুলিয়ার দেশ স্বায়ত্তশাসিত থেকে স্বাধীনতা লাভ করেছে। সেই আয়ারল্যান্ডের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি ছিল স্বাধীনতার পরপরই। 2011 সালের দিকে ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি হয় এবং অনুপ চেটিয়া আর নূর হোসেনের প্রথম স্বদেশ মানে এটা বলে কি প্রত্যর্পণ, আপনার হচ্ছে অনুপ চেটিয়া এবং নূর হোসেনের মাধ্যমে এই প্রত্যর্পণটা হয়। এছাড়া বিশ্বের কোনো দেশের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই। হ্যাঁ, মাত্র 2টা দেশের সাথে আছে। একটা আছে আয়ারল্যান্ডের সাথে, আর একটা ভারতের সাথে, ভারতের বা ইন্ডিয়ার সাথে আছে। এছাড়া কারোর সাথে। তাহলে যুক্তরাষ্ট্র থেকে আমরা অপরাধী চাইলেই আনতে পারতেছি না, তারপর কানাডা থেকে চাইলেই আনতে পারতেছি না। তার মানে আমাদের বন্দি বিনিময় কি নাই?
চুক্তি না, একমাত্র ভারতের সাথে আছে। তা আমি ধরে নেব যে ভারতের সাথে থাকুক আর কানাডার সাথে থাকুক আর কানাডার বন্ধুর সাথে থাকুক, বন্দি বিনিময় চুক্তি থাকুক আর না থাকুক, ধরে নিতে হবে যে ওর বিচার বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী হবে। ওরে আনা যাক আর না যাক, আমাদের এইটা ব্যাকরণ। তাহলে এই যে শামসুস যেটা হইলো এই যে বিদেশে বইয়া যুক্তরাষ্ট্রে বইয়া আমাগো এই যে হুকুমদাতা ছিল, মাস্টার মাইন্ড ছিল, কইছে যাও লাউ ঠেলাও এটারে সহায় দাও, এই লোকটার বিচার কি বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী হবে? হবে, হবে। তারপর ওই যে সুন্দরী মেয়েটা বিদেশে বসে বিচার করছে, মানে আপনার যে অপরাধ করছে, এই যে হানি ট্যাপ দেওয়া হইলো যে মেয়েটাকে দিয়া, ওই মেয়েটা বাংলাদেশি মেয়ে কিন্তু বিদেশি বাপ। তো এই বাংলাদেশি মেয়েটা যে ইন্ডিয়া যে এই ধরনের একটা অকারেন্স করছে, তার বিচার কোন আইন অনুযায়ী হবে? তাকে আনা যাক বা আমাদের ওইটা দেখার বিষয় না। তারপর ওই যে কানাডা যেটা থাকে, চেয়ারম্যানের ভাই, মেয়রের ভাই, শাহিনকেও আনা যাবে। শাহিন এখান থেকে কি রেহাই পাবে না, শাহিনকেও মামলা রুজু করা যাবে। যদিও শাহিন আছে কোথায়? প্রবাসী হয়ে আছে, তাই না? তাহলে দেশি নাগরিকের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য, প্রবাসী নাগরিকের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য, বিদেশি নাগরিকের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য। দেখেন, তার মানে বাংলাদেশের নাগরিক যদি বিদেশে বসে অপরাধ করে, তার বিচার বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী করা যাবে। প্রবাসী ভাইয়েরা অনেকে মনে করতে পারেন সে মনে হয় আইনের বাইরে, আইনের ঊর্ধ্বে চলে গেছে। তুমি যতই ঊর্ধ্বে যাও না কেন, আইন তোমারও ঊর্ধ্বে বসে রয়েছে। অর্থাৎ তুমি আইনের বাইরে না, একটা আইনের ফাঁক ফোকরের মধ্যে তুমি পড়ে যাবো বাবা। অর্থাৎ তোমাকে আনা যাক বা না যাক, তোমার বিরুদ্ধে আমরা মামলার বিচার করে ফেলবো। তাহলে দেশি নাগরিক বিদেশি নাগরিক তো বুঝছি, তাই না? আচ্ছা দেখেন, বিদেশি নাগরিক বিদেশে বসে অপরাধ করলে সে তাদের ওই বিষয়, এটা আমাদের কোনো অভ্যন্তরীণ বিষয় না, কিন্তু বিদেশি নাগরিক বাংলাদেশে আইছে, ইয়া হবে বে। তাহলে সৌদি আরবের আলিবাবা নামক এক লোক বাংলাদেশে আসে। বাবা, সৌদি আরবে যারাই দেখি তারই পাগড়ি পরা দেখি, বুঝি না ভালোটা কোনটা মন্দটা কোনটা। হ্যাঁ, যারাই দেখি সেই পাগড়ি পরা থাকে, ইয়া হাবিবি। এখন এই ইয়া হাবিবি সৌদি আরবের কিন্তু একটু ঝামেলা আছে, কি জানেন? আমাদের মানে পাকিস্তানের পর আমি দেখি ওরাই একটু নষ্ট। মা বোনদের নিয়ে ওখানে যেভাবে ব্যবহার করা হচ্ছে, সেইটা কৃতদাস প্রথাকেও আমার মনে হয় হার মানায় দিছে, আমার কাছে লাগে এরকম। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় কৃতদাস প্রথাকেও হার মানাইছে। তো এই ভদ্রলোক বাংলাদেশে আইসা, ওদের নজর তো গৃহ পরিচালকের দিকে। আইসা আমাদের এক বাংলাদেশি গৃহ পরিচালিকাকে যা করার তাই করছে, ধর্ষণ করছে। অপরাধ হয়েছে? বিদেশি নাগরিক বাংলাদেশে বসে কি করেছে? অপরাধ করেছে, তাই না? ঝামেলা না? তাহলে ওরে ঝুলামো কোথায়? বাংলাদেশে ঝুলামো, ওরে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী ওর বিচার করে দেবো। আমি কি বুঝাইতে পারছি? শিওর ওর বিরুদ্ধে মামলা রুজু করা যাবে না? তাহলে বিদেশি নাগরিক বাংলাদেশে থাকলেও তার বিরুদ্ধে কি? তাহলে বাংলাদেশের না, এটা হবে চায়নার ফ্ল্যাটের নাম হইল ব্রুসলি। তাহলে ব্রুসলি তো চেনেন আপনারা, আমার খুব ক্লোজ। তা ব্রুসলি আপনার যদি বাংলাদেশের কোনো নাগরিককে মারে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি হবে? দণ্ডবিধি প্রযোজ্য হবে। আর যদি বাংলাদেশে বসে মারে, আর ব্রুসলিকে যদি বাংলাদেশি কোনো নাগরিক মারে, তার ক্ষেত্রেও দণ্ডবিধি প্রযোজ্য হবে। এইখানে কোনো ব্যতিক্রম মাথায় নেওয়া যাবে না। অর্থাৎ তাকে আনা যাক না যাক, ওইটা আমাদের বিষয়বস্তু না। আবার তবে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, তিনি জীবিত আছেন কিনা।
তিনি জীবিত আছেন কিনা। বাংলাদেশে কিন্তু আসামির মৃত্যুর পর বিচারের ব্যবস্থা নাই। আসামির মৃত্যুর পর বাংলাদেশে বিচারের কি, তাহলে তিনি জীবিত আছে কিনা এটা একটা ফ্যাক্ট। আমি কি বুঝাইতে পারতেছি? তিনি যদি মইরা যান সেক্ষেত্রে তার বিচার কিন্তু আমরা দণ্ডবিধি করতে পারবে না, কারণ অ্যাভয়েড করে দেবে মামলায়। আসামির মৃত্যু বিচারকে অ্যাভয়েড করবে। কিন্তু যদি সে জীবিত থাকে তার বিচার এই বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী হবে, কারণ আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় ৩৩৯ ধারা ফৌজদারি কার্যবিধি, ৩৩৯-এর বি। আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়, আসামির উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে কমপক্ষে 2টি বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে তার বিচারিক কার্যক্রম আমরা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। মানে ভালো আছেন ইনশাল্লাহ? তাহলে দেখেন, বাংলাদেশের নাগরিক যুক্তরাজ্যে বসে, লেখেন না, বাংলাদেশের নাগরিক যুক্তরাজ্যে বসে উগান্ডার একজন নাগরিককে হত্যা করে। প্রশ্ন বলি নাই কিন্তু, বাংলাদেশের একজন নাগরিক যুক্তরাজ্যে বসে উগান্ডার একজন নাগরিককে হত্যা করে। তাহলে বাংলাদেশের নাগরিক এক্স এর বিচার হবে ক, বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আদালতে, খ, যুক্তরাজ্যের যোগ্যতা সম্পন্ন আদালতে, গ, উগান্ডার উলালা আদালতে। কি হবে বলেন? বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আদালতে। সে আছে কোথায়? না, যুক্তরাজ্যে। সে মারছে কোন দেশের নাগরিক? উগান্ডার নাগরিক। তা সে নিজে কোন দেশের নাগরিক? এই কারণে তার বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী বিচার হবে। রিল্যাক্স। সেক্ষেত্রে তার জীবিত থাকা বাধ্যতামূলক, মৃত্যুর পরে তার বিচার করা। তাহলে এরকম প্রশ্ন হয়েছে, যুক্তরাজ্যে বসবাসকারী এক্স, যুক্তরাজ্যে বসবাসকারী এক্স উগান্ডার নাগরিক ওয়াইকে হত্যা করে। যুক্তরাজ্যে বাংলাদেশের নাগরিক, যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশের নাগরিক এক্স উগান্ডার নাগরিক ওয়াইকে হত্যা করে। রিল্যাক্স। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আদালতে ওয়াই এর বিচার করা যাবে। কি বলছি বলেন? বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আদালতে ওয়াই এর বিচার করা যাবে যদি তাকে পাওয়া যায় ক, বাংলাদেশে, খ, যে কোনো দেশে। অবজান। তার মানে প্রশ্নটার মারফত বুঝেন নাই। প্রশ্নটা কিন্তু একটা মারফতি প্রশ্ন। প্রশ্নটা লিখবেন মারফতি টাইপের প্রশ্ন। হ্যাঁ, তাহলে এই মানে ভালো নাই, শরীরটা খুব খারাপ। তারপর আগের মতো শরীরে পাই না, এনার্জি নাই। ওইটাই কইতে চাইছিলাম। 5 থেকে ডাবিং করিয়ে দিস তো, আগের মতো শরীরে বল পাই না, ঠাউর করতে পারি না, মনটা বড় কাতর। কি লিখতেছেন? লেখেন না, কি লিখতেছেন? বাংলাদেশ কাটেন। বাংলাদেশের পিছনে অবদান দিয়ে কিন্তু নাই, অনেকে শেষ হয়ে গেছে। তাহলে যুক্তরাজ্যে বসবাসকারী এক্স লেখেন। যুক্তরাজ্যে বসবাসকারী এক্স, যুক্তরাজ্যে বসবাসকারী এক্স
একজন বাংলাদেশি নাগরিক নুর আলম সিদ্দিকী, ওয়ালাইকুম আসসালাম। লাইভটি শেয়ার করে দেবেন। মনির ভাই প্রেস চাঁদপুর থেকে দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন। রাবেয়া বসরি, ওয়ালাইকুম আসসালাম। নারায়ণগঞ্জ থেকে দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন। দেখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছি। যুক্তরাজ্যে বসবাসকারী একজন বাংলাদেশি নাগরিক, সে উগান্ডার একজন নাগরিককে হত্যা করে। নিশু অনেক ধন্যবাদ। ইদ্রিস মিয়া, আমি আপনাকে মনে হয় অনেক বছর ধরে চিনি, দেখা করবেন। চুয়াডাঙ্গার ছেলে, আপনাদের এলাকা গরম। আর আপনারা কথা শোনেন না। ইদ্রিস ভাই, আমার কথা না শুনে কিন্তু লাভ হয় নাই। অনেক জায়গায় ঘুরছেন, কোনো লাভ হয় নাই। কথা শুনতে হবে। উলালা হয়েছে কি বলেন? কি উগান্ডার একজন নাগরিককে দেখছো নি কারবার? বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আদালতে, থ্যাংক ইউ বস, বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আদালতে এক্সের বিচার করা হবে। তাহলে এখানে ঘটা করে বাংলাদেশ বলা আছে না খাদেম ভাই? এখানে বাংলাদেশ কি বলা নাই? তাহলে তারে বাংলাদেশে না থাকলে বিচার করা যাবে না, এই ধরনের মতামত দিতেছেন, অন্যায় হচ্ছে। তাহলে কি লিখেছেন বলেন? যুক্তরাজ্যে বসবাসকারী একজন বাংলাদেশের নাগরিক, সে উগান্ডার একজন নাগরিককে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আদালতে এক্সের বিচার করা হবে যদি তাকে পাওয়া যায়। এখন যদি তাকে পাওয়া যায় নিচে আন্ডারলাইন করেন, প্রশ্নটা এখানে হয়েছে। যদি তাকে পাওয়া যায়, ক বাংলাদেশে, খ যে কোনো দেশে। বলেন কেন? আমি এইটা একটু বলি, যুক্তি দিয়েন না। এটা প্রচলিত বই, মানে ভুল বইয়ে। বাংলাদেশের যত গাইড বই আছে, প্রত্যেকটা গাইড বইয়ে ভুল। এটা একটা সরকারি প্রশ্ন। এই প্রশ্নের ভুলটা আপনার মোটা 2-4টা বইয়ে ঢুকে দেওয়ার পর সব বইয়ে একই ভুল ঢুকে গেছে। আমার বইয়েও আছে একই ভুল, আমার বইয়েও দেখবেন একই ভুল আছে, আমিও নিয়ে নিছি এই ভুলটা। তাইলে ব্যক্তির বিচারের ক্ষেত্রে বাংলাদেশে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। ব্যক্তির অনুপস্থিতিতেও বিচার করা যাবে ফৌজদারি কার্যবিধি 339 খ দ্বারায়, তাই না? কিন্তু ব্যক্তির বিচারের ক্ষেত্রে, আসামির বিচারের ক্ষেত্রে আসামি জীবিত থাকা প্রয়োজন। মৃত্যুর পর দণ্ডবিধিতে আসামির বিচার হয় না। তাহলে যদি তাকে পাওয়া যায় বাংলাদেশে না যে কোনো দেশে, যে কোনো দেশে, অর্থাৎ কানাডায় পাওয়া গেলেও তার বিচার হবে, অস্ট্রেলিয়ায় পাওয়া গেলেও তার বিচার হবে, থাইল্যান্ডে পাওয়া গেলেও তার বিচার হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আবার বলবো, এটা নিয়ে অনেক বলার পর যাদের মাথায় ধরতেছে না, অনেকে মেনে নিবেন না, তারা কিন্তু এক সময় দেখবেন যে রাবিশ হয়ে যাবেন। এই বিদ্যা বুদ্ধি দিয়ে লাভ হবে না। কারণ আপনি যখন আমার কথাই রিসিভ করবেন না, তখন আরো 10 জনের 10টা কথা রিসিভ করবেন না, দেখবেন আপনি গোয়ার হয়ে যাচ্ছেন ডে বাই ডে। গোয়ার হইলে কিন্তু হবে না। ওকে, এখানে বলা হয়েছে যদি তাকে পাওয়া যায়, তাহলে যে কোনো দেশে, তাহলে তার উপস্থিতি বিচারে, অনুপস্থিতি বিচারে বাধা হইতে পারে না কার্যবিধি অনুযায়ী। রিল্যাক্স। তাহলে উত্তরটা বাংলাদেশে আছে বিভিন্ন বইয়ে, এটার উত্তর হবে যে কোনো দেশে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বাংলাদেশে কেন চিন্তা করতেছেন? এটা কেন, কোথা থেকে উৎপত্তি হইলো এই ভুলটা? প্রশ্ন আসে না মনের মধ্যে?
এই প্রশ্নটা ছিল 2015-র প্রশ্ন, আর 2012 সালে একটা প্রশ্ন আসছে। 2012 সালে যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নের ছায়া প্রশ্ন মনে করে এই প্রশ্নটা সলভ করা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে 2012 সালে যে প্রশ্নটা আসছে ওইটা একটু লেখেন। বাংলাদেশের মিজান যুক্তরাজ্যে, বাংলাদেশি মিজান, হ্যাঁ মিজান, মিজানের জায়গায় করিম লেখেন, আবুল লেখেন, সোমাদ্দার জোমাদ্দার যা ভাল লাগে লেখেন। বাংলাদেশি মিজান যুক্তরাজ্যে একটি খুন করে। বাংলাদেশি মিজান যুক্তরাজ্যে হালকা বেশি দেয় না, চাপ দেয় নাই। তাহলে বাংলাদেশি মিজান বাবা, তাহলে যুক্তরাজ্যে একটি যদি খুন করে সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে মিজানের বিচার এবং শাস্তি হবে। দেখেন, মিজানের বিচার এবং শাস্তি হবে ক যুক্তরাজ্যে, খ বাংলাদেশে, গ উগান্ডায়, ঘ বাংলাদেশের বাইরে। এবার উত্তর হবে কি বলেন তো? বাংলাদেশে। এখন এই প্রশ্ন আর প্রথম প্রশ্নটা কি এক আলাদা না? দুইটা প্রশ্নের কি ব্যতিক্রম ব্যত্যয় আছে না? ব্যতিক্রম আছে। তাহলে প্রথম প্রশ্নটা হয়েছে যে যদি তাকে পাওয়া যায়, অর্থাৎ তার জীবিত থাকা কি বাধ্যতামূলক। দ্বিতীয় প্রশ্নটা হয়েছে তার বিচার কোন দেশে হবে? বাংলাদেশে। আর প্রথম প্রশ্ন তো বইলাই দিছে বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আদালতে তার বিচার হবে। প্রশ্নের মধ্যে বইলা দিছে না, বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আদালতে তার বিচার হবে যদি তাকে পাওয়া যায় যে কোনো দেশে। আমি কি বুঝাইতে পারছি? শিওর? তাহলে একটা ত্রিভুজ আঁকেন এবার বাংলাদেশের পাশ দিয়া। হ্যাঁ ত্রিভুজ আঁকেন, চতুর্ভুজ না, ত্রিভুজ। হ্যাঁ, তিন দিকে যারা বোঝে তারা হলো ত্রিভুজ, আর চার দিকে যারা বোঝে তারা, আপনাদের অনেককে আমি ফেসবুকে নক করেছি, এখানে যারা আছেন একটু উত্তর দিয়েন। একটু ফ্রেন্ড বানাই এলাম, আছে না ফেসবুক ফ্রেন্ড, আত্মীয়তা বানাইছি। হ্যাঁ মেসেঞ্জারেও অনেককে নক করেছি, একটু একটু হাই হ্যালো মাইরেন। ওরকম আপনাকে দেই নাই, আমরা তো রেগুলার মানে দিছি, আপনাকেও দিছি। আচ্ছা তাহলে জাগে জাগে দিছি। যারা পান নাই তারা গ্রুপে জয়েন করবেন, তাহলে আগে আগে আমাদের গ্রুপে জয়েন করবেন। অনেকে গ্রুপে নাই, পাই না। গ্রুপে থাকলে ভালো, গ্রুপে ঢুকে যাবেন। যাই হোক, কি যেন বলতে চাইছিলাম, ত্রিভুজ। বাবা ত্রিভুজ দেখলেই এখন আমার কিন্তু ওই মনে হইতেছে যে দাজ্জাল পিছনে পিছনে ঘুরতেছে। এর মধ্যে আবার আবিষ্কার করলাম শয়তানেরও পরিবার আছে। শয়তানের মার নাম জানলাম, বাবার নাম খবিশ। আবার শয়তানের 9 পুত্র। 9 পুত্রের মধ্যে এক পুত্রের কাজ হচ্ছে বিদ্যাকে ধ্বংস করা। শয়তানের 9 পুত্রের এক পুত্রের কাজ হচ্ছে বিদ্যাকে ধ্বংস করা। পৃথিবী থেকে যত বিদ্যা আছে ধ্বংস করে দিবে সে। আমাদের সাথে তো 2-4টা গড়েই ঠিক আছে। আমরা তো এমনি আরো 2-4 জনকে কিন্তু অসহসা। হ্যাঁ সমস্যা নাই। তাহলে ত্রিভুজে দেশি, প্রবাসী, বিদেশি লেখেন। হ্যাঁ উপরে দেশি, হ্যাঁ না না, দুই কোণার এক কোণায় প্রবাসী দিয়ে দেন। প্রবাসী বিদেশি, দেশি প্রবাসী বিদেশি।
তাহলে দেশি হইল আপনার 2, দেশি হইল 2, আর বিদেশি বিদেশি হইল 3, আর 4 হইল প্রবাসী। লিখেছেন? তাহলে দেশি হলো বাংলাদেশের অভ্যন্তরে অপরাধীর ক্ষেত্রে 2, দেশি মানে বাংলাদেশের অভ্যন্তরে অপরাধীর ক্ষেত্রে, আর 3 হইল বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধীর ক্ষেত্রে। বাহিরে সংগঠিত অপরাধীর ক্ষেত্রে। রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা, আর 4 হইল প্রবাসী, লিখছেন না? তাহলে বাংলাদেশের নাগরিক বিদেশে বসে অপরাধ করলে, হ্যাঁ রিল্যাক্স, এই প্রবাসী লেখা না? তাহলে বাংলাদেশের নাগরিক বিদেশে বসে অপরাধ করলে, হ্যাঁ রিল্যাক্স। তাহলে দেশি নাগরিক অপরাধ করলে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য, বা বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ করলে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য। এটা 2 ধারায় আছে। ওকে, বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধের জন্য দণ্ডবিধি প্রযোজ্য, এটা আছে 3-এ। হ্যাঁ, আর বিদেশে সংগঠিত অপরাধীর ক্ষেত্রে বাংলাদেশের দণ্ডবিধি প্রযোজ্য যদি সে প্রবাসী হয় 4। আমি কি বুঝাইতে পারছি? দেশি প্রবাসী, বেশি বিদেশি প্রবাসী। আচ্ছা, তাইলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশের বাইরে বাংলাদেশের নাগরিক কোনো অপরাধ করলে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য। এটা কত ধারায় থাকতে পারে একটু দেখেন তো। আবার বলি প্রশ্নটা, বাংলাদেশের নাগরিক বিদেশে বসে অপরাধ করলে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য। এটা কত ধারায় আছে? 4 ধারায়। বোঝা যায় না দেখলে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, ছেলেবেলা বুঝতে পারছে না। প্রবাসী, থ্যাংক ইউ, বুঝতে পারতেছি তো। আচ্ছা, তাইলে আপনার বিদেশি নাগরিক বাংলাদেশে বসে অপরাধ করলে তার ক্ষেত্রে 3 ধারা। বাংলাদেশি নাগরিক বাংলাদেশে বসে অপরাধ করলে, তাহলে আমি যখন দেশে বৈশা 2 ধারা, আমি যখন প্রবাসে বৈশা, বিদেশি নাগরিক যখন 3 ধারা। তাহলে এটা কিন্তু মানে পিডানের কথা বলছি, এটা কি বুঝছেন? শাস্তি, এক্সিলেন্ট। তাহলে 2, 3, 4 শেষ বাবা। তাহলে ওই যে শাহিনের বিচার কোন আইন অনুযায়ী হবে? শাহিন তো যুক্তরাজ্যে, বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী হবে। ওই সায়ন্তী লায়লা না জানি কি মায়াটার নাম, ওর বিচার কোন আইন অনুযায়ী হবে? বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী হবে। তারপরে যে ধরা পড়ছে ডিবির কাছে যেসব পোলাপাইন, ওদের বিচার কোন আইন অনুযায়ী হবে? বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী হবে। তাহলে বাংলাদেশে ডিবির কাছে যেসব পোলাপাইন ধরা পড়ছে, ওরা কত ধারায় ধরা পড়ছে? 2 ধারায়। আর এই যে আপনার শাহিনকে আনার চেষ্টা করব 4-এ। আর বিদেশি নাগরিক যদি অস্ত্র শস্ত্র দিয়ে ই করে, রিল্যাক্স। আমি বুঝাইতে পারছি বাবা? জাহাজ তো আকাশে ওড়ে, তাই না? পুরো জাহাজ আকাশে। তাহলে জাহাজ যখন আকাশে ওড়ে নাম কি? উড়োজাহাজ। আর পানিতে যখন চলে তখন পানি জাহাজ হবে, শুধু জাহাজ হবে। তাই এই জাহাজ হলো এরোপ্লেন যখন উড়বে, আর যখন পানিতে চলবে
দুইটা জিনিসের মধ্যেই মিল আছে। জাহাজও রেজিস্ট্রি করতে হয়, উড়োজাহাজও রেজিস্ট্রি করতে হয়। জাহাজও দেশের বাইরে যায়, উড়োজাহাজও দেশের বাইরে যায়। জাহাজও বাণিজ্যিক কাজে লাগে, উড়োজাহাজও এগুলো লেখার দরকার নাই, লেখেন না, লেখেন না, লেখেন না। ঠিক আছে, তাহলে জাহাজও কি বলেন, রেজিস্ট্রি করতে হয়, উড়োজাহাজও। কিন্তু বাংলাদেশে পার্সোনাল বিমান মনে হয় দুই একজনের থাকতে পারে, আমার জানা নাই। আছে, আনবিরের আছে। তাহলে বাংলাদেশে বলাকা থাকে বিমানের মধ্যে, কোন সময় লাগলে টাগলে পরিরা যেন না যায় আর কি, দেখে। হ্যাঁ, জাহাজের মধ্যে দেখবেন এমবি লেখা থাকে, এমবি, এমবি নুরুদ্দিন, এমবি আবদুল্লাহ, এমবি সালাউদ্দিন, এই যে এমবি ওবায়দুর রহমান। আবার ওইগুলা বললেন না, না না, ওই কালোর সাথে এইগুলা না। তাহলে এইগুলা লেখা থাকবে যখন, তখন ধরে নিতে হবে ও রেজিস্ট্রিকৃত। তাহলে বাংলাদেশের কোনো জাহাজ, উড়োজাহাজ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তা বাংলাদেশের ভ্রাম্যমাণ দ্বীপ বলে বিবেচিত হবে। বাংলাদেশের কোনো জাহাজ, উড়োজাহাজ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তা বাংলাদেশের ভ্রাম্যমাণ দ্বীপ বলে পরিগণিত হবে। আবার বলবো, কইস না, কইস না, স্যার শিখাইয়া ফেলবে, কইস না। তাহলে ওই উড়োজাহাজে বা ভ্রাম্যমাণ দ্বীপে বা জাহাজে অপরাধীর ক্ষেত্রে বাংলাদেশের দণ্ডবিধি প্রযোজ্য হবে। তাহলে বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ বা উড়োজাহাজ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তা বাংলাদেশের ভ্রাম্যমাণ দ্বীপ বলে পরিগণিত হয়। উক্ত ভ্রাম্যমাণ দ্বীপে অপরাধীর ক্ষেত্রে বাংলাদেশের দণ্ডবিধি প্রযোজ্য হবে। তাহলে চা দেন, চা দেন আর চাঁদাম, এরা দুইজনে বন্ধু। বাবা সাদেন আর লাদেন তো এক কাছাকাছি ভাই, ঠিক আছে। চাঁদেন আর চাঁদাম, চাঁদাম এরা আমাদের বাংলাদেশে একটা বলাকা বিমান কি করে বলাইছে, হাইজ্যাক করে ফেলছে, একটা ধ্বংসের মধ্যে যাইতেছে, খালি খালি বিধ্বংস। হাইজ্যাক করছে, হাইজ্যাক বলতেছে যা আছে নিয়ে নাও। তা বলতেছে আমরা নিব কি, আপনাদের হাতেই তো অস্ত্র। তা বলে খবর দাও, তোমার বাড়িতে খবর দাও, টাকা পয়সা পাঠাও। হয়েছিল না এরকম ঘটনা, জাহাজ টাকা পয়সা পাঠাও, সোমালিয়া ধরছিল না? তাহলে ধরেন ওই সোমালিয়ার ওই জাহাজটাতে আমাদের চাঁদাম ঢুকে গেছে। হ্যাঁ, চাঁদাম। তা চাঁদাম ঢুকে যাওয়ার পরে বলতেছে যা আছে সব আমার, এখন থেকে এইটা আমি। চাঁদামটা ধরেন ওইখানে আমি উপস্থিত। আমি বললাম তুমি বাংলাদেশ আক্রমণ করছো, তোমার কত বড় সাহস? চাঁদাম কই, আমি তো জাহাজে আক্রমণ করছি। ধৈর্য নিতে হবে যে উনি বাংলাদেশকে আক্রমণ করেছে। ধৈর্য নিতে হবে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, বাংলাদেশের রেজিস্ট্রিকৃত জাহাজ বা উড়োজাহাজ তা বাংলাদেশের ভ্রাম্যমাণ দ্বীপ বলে বিবেচিত হয়। উক্ত ভ্রাম্যমাণ দ্বীপের অপরাধীর ক্ষেত্রে বাংলাদেশের দণ্ডবিধি প্রযোজ্য হবে। কত ধারা অনুসারে হবে? 4 ধারা অনুসারে হবে। ওই যে প্রবাসী, প্রবাসী হয়েছি না, জাহাজ কি বাইরের মানুষের কাছে দিব নাকি আমার রেজিস্ট্রি করা জাহাজ? তাহলে ভ্রাম্যমাণ দ্বীপের অপরাধীর ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য কত ধারায়? 4 ধারাতে। তাকে বাংলাদেশে আনা যাক না যাক, তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়। আবার একটা দেখেন, আপনারা কি জানেন এই যে তথ্য ফাঁস করে দেয়, আমেরিকার তথ্য ফাঁস করে দিয়ে এক পাগলা নায়ক হয়ে গেছে। তারপর হইলো যে অস্ট্রেলিয়ার তথ্য ফাঁস করে আর এক পাগলা নায়ক হয়েছে। দেখছেন এই পাগলাগুলা দেখা যায় যে বিভিন্ন দূতাবাসে যাইয়া ওঠে। এরাও কায় আমরা ওরে বুঝে নিলাম, অর্থাৎ যার যার দূতাবাস তার তার নিজস্ব দেশ, এইটাই আইন।
অর্থাৎ বাংলাদেশে যদি সৌদি আরবের দূতাবাস থাকে ধরে নিতে হবে ওইটা সৌদি আরবের এলাকা, যদি আমেরিকার দূতাবাস থাকে ধরে নিতে হবে ওইটা আমেরিকার এলাকা, যদি কানাডার থাকে দেখেন এই ধরনের ব্যতিক্রম দণ্ডবিধির কোথাও নাই। এগুলো আপনাদের জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, এগুলো বাদ দিতে হবে। এগুলা কি বলেন? বাদ দিতে হবে, অর্থাৎ জেনারেল নলেজ বাদ দিতে হবে। অর্থাৎ সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশে বসে যদি অপরাধ করে তার ক্ষেত্রে বাংলাদেশের দণ্ডবিধি প্রযোজ্য হবে, কোনো ব্যতিক্রম চিনি না। সে দূতাবাসে বৈশা করুক আর দূতাবাসের বাইরে বৈশা করুক, সেটা আমার দেখার বিষয় না। কানাডার রাষ্ট্রদূত, কানাডার কোনো কর্মকর্তা যদি তার দূতাবাসে বসে কোনো ধরনের অন্যায় অপরাধ করে তার ক্ষেত্রে বাংলাদেশের দণ্ডবিধি প্রযোজ্য হবে, কোনো ব্যতিক্রম আমি বুঝি না। যে ওইটা তার দেশ বলে বিবেচিত হবে, এই ধরনের কোনো ব্যতিক্রম অন্তত দণ্ডবিধিতে লেখা নাই। আর যা দণ্ডবিধিতে লেখা নাই তা জন্য আমরা বলে দেবো যে এই ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য। রিল্যাক্স। তাহলে সৌদি আরবের রাষ্ট্রদূত তার দূতাবাসে বসে একজন গৃহ পরিচারিকাকে ধর্ষণ করেন, উক্ত রাষ্ট্রদূতের বিচার কোন আইন অনুযায়ী হবে? ক ক দূতাবাস বাংলাদেশের আইনের আওতার বাইরে। খ বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী বিচার হবে। এইটা না যাই না গেলে সাইকোলজিক্যালি কিন্তু প্রথমটা অনেকে দাগায় দিবে। কারণ সাইকোলজিক্যালি দাগাবে না, কারণ এটাও তো একটা আইন, কিন্তু দণ্ডবিধিতে নাই। আমি বুঝাইতে পারছি কথাটা? তার মানে বাংলাদেশের নাগরিক সে রাষ্ট্রপতি বাদ দিয়ে সবার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য যদি অপরাধ করে। বিদেশের নাগরিক সবার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য বাংলাদেশে বসে যদি সে অপরাধ করে। প্রবাসী নাগরিক সবার ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য যদি সে অপরাধ করে প্রবাসে বসে। তাহলে দণ্ডবিধি কোন ক্ষেত্রে প্রযোজ্য তো আল্লাহর রহমতে আমরা বুঝতে পারছি, তাই না? যে দণ্ডবিধি মোটামুটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তাই না? এখন এইখানে কিছু উদাহরণ আছে। এই যে চার ধারাতে যে উদাহরণগুলো এই বইটায় তুলে দিচ্ছে, এটা গেজেটের উদাহরণ না কিন্তু। অর্থাৎ 3, 4, 5 আপনারা যদি কোনো উদাহরণ পান, সেই উদাহরণগুলো কিন্তু গেজেটের উদাহরণ না, গাইড বইয়ের উদাহরণ তুলে দিচ্ছে না বুঝা। আমি বুঝাইতে পারছি কথাটা? এগুলা কিন্তু গেজেটের উদাহরণ নয়। গেজেট কিন্তু এগুলা না, এগুলা নিজেরা বানাইছে। এই কারণে এই উদাহরণগুলো এইভাবে পড়বেন না, এইভাবে ধরবেনও না, ভুল হবে। ঠিক আছে? কারণ এটা গেজেট না, বানাইছে। তারপরে এখানে একটা প্রশ্ন দেখা যাইতেছে, বাংলাদেশের একজন নাগরিক সে উগান্ডায় খুনের অপরাধ সংগঠিত করে, বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে তার সন্ধান পাওয়া যাবে, খুনের দায়ে তাকে সেখানেই বিচার করা যাবে। এটা কত ধারায় বলা আছে? 4 ধারায় বলা আছে। 4 ধারা, যেহেতু সে প্রবাসী। আর যদি বলা হয়তো বাংলাদেশে তার বিচার করা যাবে, বুঝলাম, প্রশ্নটা তো এখানে হয় নাই। তার বিচার করা যাবে যদি তাকে বাংলাদেশে, তার বিচার করা যাবে বাংলাদেশে যদি তাকে পাওয়া যায় যে কোনো দেশে। এখানে কিন্তু কোন দেশে বিচার হবে চাই নাই। খুলনায় বসবাসকারী ব্রিটিশ নাগরিক ঘ চট্টগ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত করে, এক্ষেত্রে ঘকে দোষী সাব্যস্ত করা যাবে কোন আইন অনুযায়ী? বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী। দেখেন, দণ্ডবিধির 5 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 5 ধারা খুবই গুরুত্বপূর্ণ। দণ্ডবিধির 5 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 5 ধারা খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে ফৌজদারি কার্যবিধির 5 ধারায় কি আছে কেউ বলতে পারবেন? এক কথায় শেষ, বিশেষ আইন যেখানে আছে সেখানে সাধারণ আইন নিষ্ক্রিয় হয়। বিশেষ আইন যেখানে আছে সেখানে সাধারণ আইন নিষ্ক্রিয় হয়। তাহলে বিশেষ আইনকে প্রাধান্য দিতে হবে, এই কথাটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 5 ধারাতে। বিশেষ আইনকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে, এই কথাটা বলা আছে ফৌজদারি কার্যবিধির কত? 5 ধারাতে। বিশেষ আইন যেখানে উপস্থিত, সাধারণ আইন সেখানে নিষ্ক্রিয়, তাই না? বিশেষ আইন যেখানে উপস্থিত, সাধারণ আইন সেখানে নিষ্ক্রিয়, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। কত ধারায় আছে? তাহলে জুয়েল এইভাবে বলা যায় না যে আমি যেখানে উপস্থিত তুমি সেখানে। সোহানুর রহমান ভাই, ভালো আছি, দোয়া করবেন আমার জন্য। রাজবাড়ি থেকে দেখছেন মেঘা, অনেক ধন্যবাদ। নূর আলম সিদ্দিক, অনেক ধন্যবাদ। গিয়াসুদ্দিন ভাই ঢাকা থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। বলেন। আদার ব্যাপারই জাহাজের খবর নিয়েন না। হ্যাঁ, প্রথম কথা এটা, সংবিধান সবার উপরে, এগুলো দরকারই নেই। আদার ব্যাপারই কয় কি গো ব্যাপারী সাপ কই যান? হ্যাঁ, ছাতি নিয়ে ব্যাপারী সাপ যাইতেছে। তাহলে বিশেষ আইন বলতে জেনারেল লস এগুলো নয়, ওইগুলা বাদ দিয়ে বলা আছে বিশেষ আইন। স্পেশাল ল, নারী শিশু যৌতুক, অন্যান্য যে আইনগুলো আছে এগুলো ট্রাইব্যুনালের নেচার থাকে, সেটা দণ্ডবিধির নেচার না, ট্রাইব্যুনালের নেচার। সেক্ষেত্রে বলছে যে যখন দণ্ডবিধি এবং বিশেষ আইন একসাথে উপস্থিত হয় যে কোনো অপরাধের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিশেষ আইনকে প্রাধান্য দিবেন। ফৌজদারি কার্য এই দণ্ডবিধির 5 ধারা আছে, এই দণ্ডবিধির 5 ধারায় বলছে নাবিক, সৈনিক, বৈমানিক, ইক ইক ইক, বলেন কি কি বলছে? নাবিক, সৈনিক, বৈমানিক, এদেরকে বলা হবে সামরিক বাহিনী, এদেরকে বলা হবে সশস্ত্র বাহিনী, এদেরকে বলা হবে হচ্ছে আপনার, এদেরকে বলা হয় সামরিক দিলেন, শেষ করে দিলেন। তাহলে আমি যেটা বলতে চাইছি, কোর্ট মার্শাল বলতে চাইতেছি, একটা আন্দাজে আমার মাথা খাইয়ে দিচ্ছে। তাহলে কোর্ট মার্শাল, এই 3 বাহিনীর সাথে কোর্ট মার্শাল জড়িত, সেনা, নৌবিমান, সশস্ত্র বাহিনী। তাহলে এই 3 বাহিনীর সাথে কোর্ট মার্শাল জড়িত। মনে রাখতে হবে দণ্ডবিধি কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য, দণ্ডবিধি কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ এই 3 বাহিনীর যে ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রেও দণ্ডবিধির বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ একজন সেনাবাহিনীর বিচার কোন আইন অনুযায়ী হবে? আমি এই 11 ব্যাটালিয়ান, এখন এই পোস্তগোলা ক্যান্টনমেন্ট, এখানে আমার থাকার সৌভাগ্য হয়েছিল, বাবা আর্মি ছিলেন। তা আমি গেস্ট হাউসে আছি, গেস্ট রুমে আর কি, 2 তলা 5 তলা খুব করা করি, ভিতরে যাইতে দেয় না। এখন আমার যাইতেই হবে, উপরে কি দেখতে হবে, বলে গেস্ট আছে। এখন আমি আবার মনে মনে চিন্তা করি, আমি যে গেস্ট, আমার উপরেও আবার এইখানে গেস্ট আছে, মানে একটা কেমন, গেস্টের মধ্যে গেস্ট দেখলে কিন্তু মাথা খারাপ হয়। হ্যাঁ, ধরেন আপনি এক জায়গায় গেস্ট হয়ে গেছেন, সেখানে নতুন আরো গেস্ট আসলে অস্বস্তি না? অস্বস্তি লাগে। তা গেস্টের মধ্যে গেস্ট, আমার মনে মনে খুটখুটানি যে এই গেস্টটা কে, এত আমি কোনো গার্ড পাই না, ইনি গার্ড পাইতেছে, কেমন কেমন জানি লাগে। হ্যাঁ, পরে গেলাম, যাওয়ার পরে
ওইখানে আটকা ছিল, নাম না বলি যেহেতু পাবলিক এই বিষয়, খুব নাম করা একজন লোক ওইখানে আটকা ছিল। সে ধরা পড়ে গেছে, কারণ আর্মিতে ছোটোখাটো চুরি করে এড়ানো সম্ভব না। করলে পুকুর চুরি করে ফেলতে হবে, অর্থাৎ পুকুরের অস্তিত্ব খেয়ে দেন, সমস্যা নাই, কিন্তু ছোটোখাটো চুরি করা সম্ভব না, ধরা পড়ে যায়। সে ওরকম ধরা পড়ছে। আসলে উনি আর্মির মধ্যে থেকে নৈতিক স্থলন ঘটিয়েছে, নৈতিকতা হারিয়েছে, নৈতিক স্থলন ঘটিয়েছে। এই কারণে ওনাকে কোর্ট মার্শাল দেওয়ার জন্য এখানে সুন্দর করে রাইখা দিয়েছে গেস্ট হিসাবে। যেহেতু অফিসার মানুষ, খাইবে কি? অফিসার মানুষটা তো আর জীবনযাত্রার মান কঠিন করে ফেলা যায় না বিচারের আগে, তাই তারা গেস্ট রুমে আটকায় রাখছে, ওইটা গেস্ট হাউস বানায় ফেলছে। সে নৈতিক স্থলন ঘটিয়েছে পেশাগত আচরণে। এরকম পেশাগত আচরণের যদি কোনো নৈতিক স্থলন ঘটে, সেক্ষেত্রে তিন বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনীর বিচার হয় কোর্ট মার্শালে। আর কোর্ট মার্শাল দণ্ডবিধি দ্বারা পরিচালিত হয়। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? তাহলে একটা সতর্কতা লেখেন। এখন এখন না না, ওর সাথে ও তো আমার বন্ধু, বন্ধু না, ক্লোজ ফ্রেন্ড, মিউচুয়াল, ও আমার মিউচুয়াল ফ্রেন্ড, খুবই ক্লোজ আত্মীয়। মনে পড়লেই হয়, আমার রক্তের বন্ধন, মিউচুয়াল। রিল্যাক্স। কি লিখতেছেন? আমার তো মাথায় নাই। সতর্কতা এমনি বলছি, দোষ, এত সতর্ক হয়ে লাভ নাই। ভালো আছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি দেখতেছি এটা, যে এটা আমি ইচ্ছা করে আমি এখানে নজর দেই নাই, আর আরো মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, না, এটা চোখে দিলে মোটামুটি মানে মাথা ঘুরাইতে সমস্যা হবে না, ঠিক আছে? সতর্কতাটা ডেঞ্জারাস। এভিডেন্স অ্যাক্ট পড়ছেন কিনা? এভিডেন্স অ্যাক্টের সাথে একটু কাহিনী আছে এখানে। কোর্ট মার্শাল সাক্ষ্য আইনে প্রযোজ্য নয়। কোর্ট মার্শাল সাক্ষ্য আইনে প্রযোজ্য নয়, কিন্তু দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য। কোর্ট মার্শাল সাক্ষ্য আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীর সদস্যগণের বিচার বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী হবে, এবং এই বিচার কোর্ট মার্শাল অনুযায়ী হবে। আর কোর্ট মার্শাল পরিচালিত হবে দণ্ডবিধি অনুযায়ী, তাই না? হ্যাঁ, সাক্ষ্য আইনের ক্ষেত্রে কোর্ট মার্শাল সাক্ষ্য আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য। ওকে ওকে, দেখেন তাহলে এতক্ষণ বলতেছি যদি অপরাধ করে, তাহলে যিনি অপরাধ করবেন তাকেই তো অপরাধী বলবো, তাই না? এই অপরাধী গানটা কি শুনছেন আপনারা? ওইটা বাদ দিয়া, ওইটা বাদ দিয়া অপরাধী ভাবতে হবে। যে মন ভাঙা আইনের দৃষ্টিতে কিন্তু অপরাধ না, তাই না? এটা কি কেলেঙ্কারি, পোলাপান খালি এটা সংশোধন চায়। হ্যাঁ, একটু সংশোধন করে দেন, দরকার আছে। তাহলে মন ভাঙা আইনের দৃষ্টিতে না, দেখেন না, বস, আইনের দৃষ্টিতে অপরাধ নয়। তাহলে সেক্ষেত্রে আইনে যা করলে শাস্তি পাবে তা যদি করে, আইনে যা নিষেধ করা হয়েছে সেক্ষেত্রেও শাস্তি পাবে তা যদি না করে, তাহলে অপরাধ হচ্ছে, তাই না? তাহলে আমরা কি একথা নীলিমা নীলাকাশের মতো করে শঙ্খের মাঝে মুক্তার ন্যায় বলতে পারি কিনা? দেখেন তো, কোনো কাজ করা বা না করা থেকে বিরত রাখার জন্য আইনে যা শাস্তিযোগ্য লেখেন না, কোনো কাজ করা বা না করা থেকে বিরত রাখার জন্য আইনে যা শাস্তিযোগ্য তাকে অপরাধ বা অফেন্স বলা যায় না? আবার বলেন, আবার বলেন।
সেদিন একটা ছবি তুলছি একজনের সাথে সেলফি, ভাইরাল হয়ে গেছে সেলফি। ওইটা চিন্তা করতেছে আপনার সাথে এরপর একটা সেলফি নিব, ঠিক আছে? এই যে এরকম হয়েছে না বলেন, একটা তোলপাত। হ্যাঁ, আমি তো নিজেও ভয় পাই, আমি আরেকজনের ভয়ও দেখাইতে পারবো, সমস্যা নেই। তাহলে কোনো কাজ করা, এইখানেই কিন্তু ঝামেলাটা, মানে করলে শাস্তি আছে, আবার কি না করলেও শাস্তি আছে। সেইটা যদি আপনি লঙ্ঘন করেন, ভঙ্গ করেন, আপনি অপরাধী, আইনের চোখে আপনি অপরাধী, আপনার বিচার দণ্ডবিধি অনুযায়ী করা যাবে। দেখেন, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা আজও টিকিয়ে আছে। টিকিয়ে থাকাই সার্থকতা। তাহলে দণ্ডবিধিতে অপরাধ বা অফেন্সের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। অপরাধ বা অফেন্সের সংজ্ঞা ফৌজদারিতে আছে। কত ধারায় আছে বলতে পারবেন? অপরাধ কত? 4-1 মূর্ধন্য, মূর্ধন্য না, মূর্ধন্য না দন্তন্য? কোনটা আসল? ন দন্তন্য, মূর্ধন্য, মূর্ধন্যটাই হবে। হইল, মিলায় নিয়েন অপরাধ না নিয়ে। তাহলে দণ্ডবিধিতে অপরাধের সংজ্ঞা আছে? সংজ্ঞা আছে কোন আইনে? তাহলে কোন আইনে অপরাধের সংজ্ঞা প্রদান করা হয়েছে? কোন আইনে অপরাধের সংজ্ঞা দেওয়া হয় নাই? দণ্ডবিধিতে। আচ্ছা, রিল্যাক্স। দেখেন, তাহলে দণ্ডবিধিতে অফেন্স বা অপরাধ আছে কোথায়? 40 ধারাতে আছে। অপরাধের উপাদান আছে, অপরাধের স্তর আছে, অপরাধের শ্রেণী আছে, অপরাধের বৈশিষ্ট্য আছে। দণ্ডবিধিতে অপরাধের সংজ্ঞা নাই, কিন্তু অপরাধের উপাদান, বৈশিষ্ট্য লেখা যায় না? এইটুক লেখা না কেন যে দণ্ডবিধিতে সবাই কিন্তু এখানে আমাদের গ্রুপ মেসেঞ্জারে নাই। আমাদের একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, ওই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা খুব দ্রুত নতুন কিছু নিয়ে আসতেছি। এগুলো কিন্তু বঞ্চিত হবেন। হ্যাঁ, এই যে কত সুন্দর করে লিখছে যে দণ্ডবিধিতে অপরাধের সংজ্ঞা নাই, কিন্তু অপরাধের উপাদান, স্তর, শ্রেণী, প্রকার, ধরন, অপরাধের শ্রেণী, উপাদান, স্তর, ধরন, 40 ধারাতে বৈশিষ্ট্য 4টি বলা হয়েছে। টিটা, প্রকার, খানাখানি 4টি, 40 ধারাতে 4টি। যথা, যথা দিয়া কলমটা রাখেন। শহীদ হয়ে গেছেন না লিখতে লিখতে? কলম রাখেন। তাহলে যদি জিজ্ঞেস করা হয় অপরাধের উপাদান আছে কত ধারায়, অপরাধের শ্রেণী আছে কত ধারাতে, কয় ধরনের অপরাধ? 4 ধরনের অপরাধ। অপরাধ কয়টা? কয়টি অপরাধ? কয় খানা অপরাধ? কয় খানি অপরাধ? কয় শ্রেণীর অপরাধ? অপরাধের উপাদান কয়টি? অপরাধের ধরন কয়টি? অপরাধের বৈশিষ্ট্য কয়টি? অপরাধের ধরন কত ধারায় আছে? অপরাধের সংজ্ঞা দণ্ডবিধিতে নাই। ধন্যবাদ। কি যে মজা! আরেক পেলে। তাহলে দেখেন, আমাদের ইসলামী আইনের সাথে দণ্ডবিধির আইনের কিছুটা সাংঘর্ষিকতা আছে। যেমন ইসলামী আইনে বলা আছে, এই ইসলাম শুনলেই অনেকের মাথাটা হয়ে যায় যে আল্লাহ বাড়াবাড়ি হয়ে যায় কিনা।
ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করছে, মানে আরেকজনের ফাড়া দিয়ে কলেমা পড়াইতে নিষেধ করছে। এইটা বাড়াবাড়ি করতে নিষেধ করছে। ইসলাম নিয়ে তর্ক বিতর্ক জায়েজ, হ্যাঁ, ইসলাম নিয়ে যত গবেষণা করবেন তত ভালো, কিন্তু কইছে আরেকজনের গলায় ফাড়া দিয়ে কলেমা পড়াইস না, বেশ চলবে। একজন শুনে গেছে হুজুরের দ্বারে যে একজনের পড়াইলেই হবে, খালি মুসলমান বানাইলেই হবে, যাই গলায় ছুরি ধরে পড়ছে, এবার কলেমা আমি বেহেস্তে যাব। এইটা করতে নিষেধ করছে। তো দেখেন, ইসলামের সাথে মুসলিম আইনের সাথে তো সাংঘর্ষিক, জানেনি কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর সাংঘর্ষিক। হুজুরেরা বিবাহ সংক্রান্ত বিষয়ে এই সাংঘর্ষিকতা খুব ভালো বোঝে, কিন্তু ওদিকে যে বোনদের হক দেওয়া, ওইটা এই ব্যাপারে হালকায় মশলা আছে। হ্যাঁ, এইখানে ঝামেলা আছে। হ্যাঁ, তা আমি যে কথাটা বলতে চাই, এটা গান শুনছেন না, না জেনে ভুল করিলে মাফ করে আল্লাহ, জেনে ভুল করে যারা মমতাজ আপা তারা, শুনেন না মমতাজ আপার এই গানটা? ছিয়ে 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 ছিয়ে, আপনি আপাকে অবমাননা করেন না। এই গানটা সহি না, আইনের অজ্ঞতা আইন ভঙ্গের কারণ হইতে পারে না। তাহলে এখানেও একটা সাংঘর্ষিকতা আছে। আইনের অজ্ঞতা আইন ভঙ্গের কারণ হতে পারে না। আমি জানি না যে একজনের মারিয়া লাইলে আমারে জুলাই দেবে হুজুর, এই কারণে আমি মারিয়া লাইছি, এই কথা বলা যাবে না। কাকে জানলে আগে কইতেন, তাহলে মারতাম না। কি একটা মানে আল্লাদে গদ গদ, এগুলা করা যাবে না। আরেকটা ব্যাপার, হুজুররা বয়ান করবে যে আমার আল্লাহ কত ভালো। আপনি একটা অপরাধ করার চিন্তা করছেন, সেই অপরাধটা যতক্ষণে না করতেছেন ততক্ষণে আমার আল্লাহ এইটা ফেরেশতাদের লিখতে নিষেধ করছে, তাই না? বলছে যতক্ষণে এই পাগলা অপরাধটা না করে ততক্ষণে তুই লেখিস না। ও মরার আগ পর্যন্ত একটু তবা করে নেয় কিনা, সেই কাহিনীটা ওর একটু বুঝতে দিস। ও কোনো না কোনো সময় আমার পথে ফেরত আসতে পারে, ওরে তবা করার একটা সুযোগ করে দিস। পাগলা যতক্ষণ অপরাধ না করে ততক্ষণ ওর আমল নামায় এই অপরাধটা লিখিস না, আছে না ইসলামে? কিন্তু আমাদের আইন বলতেছে যে তুমি মনে মনে একটু হাউস করছো, ইচ্ছা করছো, নিয়াত করছো, ওইটাই অপরাধ। অপরাধ করার নিয়াত ইসলামী আইন অনুযায়ী অপরাধ নয়, কিন্তু অপরাধ করার নিয়াত প্রচলিত আইন অনুযায়ী অপরাধ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ আমি একটা অপরাধ করার অভিপ্রায় করেছি, ইচ্ছা করেছি, সেই অপরাধটা না করলেও আমি কি করেছি? অপরাধী হয়েছি। তাহলে অপরাধী হইলেও একটা গান আছে। তাহলে এই অপরাধী নিয়ে আরো গান আছে, উড়ি গান। অপরাধী হবেন আপনি স্তর অনুযায়ী, অপরাধের স্টেজ আছে 4টা, তাই না? একটার থেকে একটা গুরুতর। তাহলে অপরাধ কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে লঘু অপরাধ আর একটা হলো গুরুতর অপরাধ। তাহলে একটার থেকে একটা কি বলেন? গুরুতর। তাহলে অপরাধের স্তর কয়টা পড়ছি বলেন? 4টা। 1 নাম্বার যেটা আছে সেটার নাম হচ্ছে অভিপ্রায়। হ্যাঁ, তাহলে আমাদের প্রায়ই আসে, ওইটা কি অভিপ্রায়? অভিপ্রায় বা ইচ্ছা হয়, নিয়াত 100% নিয়াত বা ইন্টেনশন। তাহলে আমাদের বাংলাদেশের একটা ফোলা, যাত্রাবাড়ি বাড়ি, ওর নাম হইল অনিক। এই ফোলাটা আমেরিকায় গেছে, অনেক কষ্ট করে ওর মা বাপে ওরে আমেরিকা পাঠাইছে। আমেরিকা পাঠানোর পরে ছেলেটার মধ্যে একটু ইসলামী ভাবাদর্শ ঢুকে গেছে। ছেলেটা কিছুদিন পরে আইএসের সদস্য হয়ে গেছে এবং অ্যারেস্ট তো হয়েছে, 21 বছরের জেলও হয়েছে এই ছেলেটা মনে মনে একটু পাগলার, ওই বলে না পাগলায় তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এই পাগলায় মনে মনে ওইটাও চুরাই দেবে, সেই স্বপ্ন দেখা শুরু করে দিছে বিদেশে। মনে মনে কি করবে সে? ওইটাও জুড়াই দেবে। সে উড়ায় নাই, উড়ানোর চেষ্টাও করে নাই, কিন্তু সে মনে মনে এই অভিপ্রায় করেছে, ইচ্ছা করেছে, তাই তাকে অপরাধী হিসাবে গণ্য করা হবে। আমি বুঝাইতে পারতেছি কথাটা?
অর্থাৎ অপরাধ না করলেও শুধু ইচ্ছা করাটাই অপরাধ। তাহলে অপরাধী হইতে গেলে কি অপরাধ সংগঠন করার প্রয়োজন আছে? আবার আরো একটা প্রশ্ন হয় এরকম, অপরাধী হতে গেলে কি অপরাধে অংশগ্রহণ করার প্রয়োজন আছে? না, মাস্টার মাইন্ড হয়েও তো ওই যে যুক্তরাজ্যে বৈশাখ 1 নম্বর আসামি, হুকুমের আসামি হয়ে যাবে না। তার মানে সহযোগী হয়েও অংশগ্রহণ না করেও অপরাধী হওয়া যায়, আবার অপরাধ না করেও কি অপরাধী হওয়া যায়, শুধুমাত্র হাউস করলেই হয়, ইন্টেনশন থাকলেই হয়। তাহলে অপরাধের উপাদান একটা হইল অভিপ্রায় বা ইচ্ছা বা ইন্টেনশন। 2, প্রস্তুতি বা কৌশল বা প্রিপারেশন। হ্যাঁ, ইয়েস, প্রস্তুতি বা কৌশল বা প্রিপারেশন। বাবা, আপনারা কি ওই যে ওই ভণ্ডটার নাম কি? ওই ভণ্ডটার নাম হইল হুমায়ুন ফরিদি আর হইল এটিএম শামসুজ্জামান। দেখেছেন আপনারা? চুরি করতে যাওয়ার সময় হালকা একটু গায়ে তেল মাখায়, তারপর ওই যে দেখা যায় যে জঙ্গলে যায় কালি দেয়। রে ট্যালেন্ট, এই ছেলেটা কোথা থেকে এসেছে, ভাব তো ভালো। ঠিক আছে, তার মানে এটাকে কি আমরা প্রস্তুতি বলতে পারি না? হ্যাঁ, এটাকে প্রস্তুতি বলতে পারি। বা দেখা যায় যে আপনি ঘরের, আপনার যদি এখানে আসার ইচ্ছা থাকে, একটা প্রস্তুতি আছে না, রান্না বান্না আছে, তারপর হলো খাওয়ারও ব্যাপার আছে। রাজা কয় আমি তো রান্না করি না, আমি খাই। তাহলে আসার আগে খাওয়াটাও কিসের অংশ? বাবা, প্রস্তুতিটাও অপরাধ দণ্ডবিধি অনুযায়ী। কৌশলটাও কি বলেন? অপরাধ। 3, উদ্যোগ বা অ্যাটেম টু মার্ডার শোনেন নাই? উদ্যোগ, অ্যাটেম বা চেষ্টা। তাহলে আমি প্রস্তুতি নেওয়ার পর যখন ঝব্বুইজা কোপ মারার চেষ্টা করব, যখন উৎপাইতে আছি, তখন এটা কি হয়ে আছে? উদ্যোগ হয়ে আছে বা চেষ্টা হয়ে আছে। দণ্ডবিধিতে উদ্যোগ নেওয়া বা চেষ্টা করাও একটা অপরাধ। এরপর তো অনুষ্ঠান বা সংগঠন করা বা অপরাধটি করা অপরাধ। 4, অনুষ্ঠান বা সংগঠন। অনুষ্ঠান বা সংগঠন। বিরক্ত হচ্ছেন? তাহলে অনুষ্ঠান করাটা কি মানে এটা কাজ তো করে ফেলছে একটা। তাহলে আমি ওই মোল্লাবাড়ির বউ, এই বউ নিয়ে আরো অনেক ধরনের মানে আছে, আপনার কি বলে, মুভি আছে না? অপরাধ না, বউ নিয়ে না, অপরাধ না, মুভি। তাহলে মোল্লাবাড়ির বউ আছে, তারপর হইলো আপনার আছে হইলো আপনার সারেং বউ, এই বউ সেই বউ, যে বউ দেখে, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, যাই আছে, যেটা বুঝাইতে চাচ্ছি সবাই নির্যাতিত। এই মোল্লাবাড়ির বউ বা ওরকম কিছু একটা মুভিতে আমি দেখছি, খালি বউরে মাইরে ফেলাইতে চায়, শাশুড়ি মারতে চায়, দজ্জাল শাশুড়ি। আবার 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 আরো একটা হইতে পারে, খেয়াল করেন, যে হইতে পারে এটা ফেরদাউস থাকে নায়ক, মৌসুমী বাংলার বউ। থ্যাংক ইউ, আমি এটাই চাই, জানতে চাচ্ছি। তাহলে খেয়াল করেন, টপিক ছাড়াই যাবে। তা আমি যেটা বলতে যাচ্ছি, বাংলার বউতে দেখা যাচ্ছে যে শাশুড়ি তার বোনের মেয়ের সাথে একটু বিয়ে দিতে চাইছে ফেরদাউসকে, কিন্তু এই ফেরদাউস সেই কোথা আগানে বাগান থেকে মৌসুমীরে ধরে নিয়ে আসছে।
মানে মৌসুমী গান গাইতে গাইতে ফরিয়ে যায়, কই মেয়েটা বাইরে গান গাইলে সমস্যা হবে, ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে গেছে। যত রকম অত্যাচার করা যায়, শাশুড়ি এখানে অত্যাচার করতেছে। লবণ ভালো হইলেও বলতেছে লবণ কি একটু বেশি হয়ে গেছে। সুযোগ বুঝতেছে, ঘরে বৈশা খালি প্রস্তুতি নিতেছে আর ওতত করতেছে যে কেমনে এটারে মারিয়ে ফেলান যায়। এই যে ওতত করতেছে, বৌমা এটা করলা কেন, এটা কেন, এগুলাই অপরাধ না বলেন? তার মানে তার মধ্যে একটা ইচ্ছা হয়েছে, অভিপ্রায় হয়েছে। অপরাধ করার ইচ্ছা অভিপ্রায় করলে মানুষের মানসিকতাই চেঞ্জ হয়ে যায়, আরেক মানুষ হয়ে যায় না? তা বুঝলাম বৌমা আমার কথা শোনে না, এই করে না, সেই করে না। তা বৌমাকে মারার জন্য একটু বিষ নিয়ে আসছে, আর বই নেই। শাশুড়ির বোন, এই বিষটা কি আমার কাছে প্রস্তুতির অংশ মনে হয় না? আমি কি বুঝাইতে পারতেছি? বিষটা প্রস্তুতির অংশ না? তাহলে এই বিষ রাখাটাও কি বলেন অপরাধ? অপরাধ। এইটুকুর জন্যই মামলা হবে, এইটুকুর জন্যই কি হবে? মামলা হবে। এরপর দেখেন, গ্লাসে ডাইলে চামচ দিয়ে টক টক করতেছি, মিশাই দিচ্ছি। এটা কি উদ্যোগ নিয়েছি? আমি উদ্যোগ নিয়েছি, আইটেম নিয়েছি, চেষ্টা করেছি। এটা আরো বুঝবেন যদি বাংলার বউ দিয়ে বোঝেন। সেক্ষেত্রে একটা কোলবালিশ রেখে মৌসুমী আপা বাইরে গেছে, চিন্তা করতেছে যে আমার তো এখনই কোবায় মাইরা লাইবে। সে কোলবালিশটা রেখে গেছে যেন বোঝা যায় মৌসুমী আপা এখানে শুয়ে আছে। তো এই কোলবালিশের উপরে যখন ধুমাধুম কোপ মারতেছে তার শাশুড়ি, এইটা একটা কোপও কিন্তু মৌসুমী আপার গায়ে পড়ে নাই, মৌসুমী আপা এখানে ছিলই না। যেহেতু সে উদ্যোগ নিয়ে কোপগুলো মারতেছে একটার পর একটা, সাথে সাথে সে মার্ডারের উদ্যোগ নিয়েছে। আমি কি বুঝাইতে পারতেছি? অ্যাটেম্প টু মার্ডারের উদ্যোগ নিয়েছে সে। তার মানে তার ওইখানে থাকতে হবে অ্যাটেম্প টু মার্ডারের জন্য, এমনও কোনো কথা না। আগারটা মার্ডারের ছিল কিনা, রিল্যাক্স। আর যদি ওইখানে থাকতো আর মৌসুমী আপা মরে যাইতো, তাহলে তো অনুষ্ঠানই হয়ে যেত, সংগঠন হয়ে যেত। তাহলে এই চারটা স্তরের সবগুলো একসাথে ঘটতে হবে এমন কোনো কথা নাই। এই চারটে স্তরের যে কোনো একটা ঘটলেই অপরাধ বলিয়া গণ্য হবে। আমি কি বুঝাইতে পারছি? শিওর? এটা একটা ভালো কাজ হয়েছে, আমি এইমাত্র খেয়াল করলাম। তাই আজকে মনে করছিলাম টাইম মতো ক্লাসে আসছি, কিন্তু এখনো 10টা বেজে আছে। এইটাই প্রস্তুতি না? এবার ঠিক আছে, না না ঠিক আছে। তাহলে আমি চারটা স্তর কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা অপরাধ কিন্তু বুঝছি, তাই না? এখন আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, ক্ষতি জিনিসটা কি। অপরাধ কি তো বুঝছি আল্লাহর রহমতে, ক্ষতি, হ্যাঁ তারা 44 ক্ষতি, ক্ষতি ক্ষতি ধারা কত? হ্যাঁ ক্ষতি, হ্যাঁ 44 বললেও সমস্যা নাই, 44। তাহলে ক্ষতির উপাদানও 4টি। ক্ষতি কি এটা কি আপনার হচ্ছে ইনজুরি দিছে? ইনজুরি। তাহলে ক্ষতি দুই জায়গায় পাবেন দণ্ডবিধির, একটা পাবেন মিসচিফ মানে ক্ষতি, আর ইনজুরি মানে ক্ষতি। তাহলে কখন মিসচিফ হয় আর কখন ইনজুরি হয় এটা একটু আগে যাই না। বাবা টোটাল দণ্ডবিধিটাকে যদি ভাগ করা হয়, সেক্ষেত্রে টোটাল দণ্ডবিধিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে লেখেন না, শুনলি লিখবেন না। টোটাল দণ্ডবিধিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। টোটাল দণ্ডবিধিকে যদি ভাগ করা যায় সেক্ষেত্রে 3 ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে মনুষ্য সংক্রান্ত অপরাধ। ওকে, এই মনুষ্য সংক্রান্ত অপরাধ হচ্ছে মানব জীবন সংক্রান্ত অপরাধ, মানব দেহ সংক্রান্ত অপরাধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ। বলেন, মনুষ্যবাদ দান, মানব দেহ সংক্রান্ত অপরাধ, মানব জীবন সংক্রান্ত অপরাধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ। রিল্যাক্স। তাহলে মানব জীবন, মানব দেহ আর সম্পত্তি সংক্রান্ত অপরাধ। তাহলে যখন সম্পত্তির কোনো ক্ষতি হবে তখন তাকে আমরা বলবো মিসচিফ। যখন সম্পত্তির কোনো ক্ষতি হবে তখন আমরা তাকে বলবো মিসচিফ। আর যখন দেহের কোনো ক্ষতি হবে তখন তাকে বলবো ইনজুরি। রিল্যাক্স। তাহলে ইনজুরিও মানে ক্ষতি, মিসচিফও মানে কি ক্ষতি। যখন দেহের ইনজুরি হবে তাই, আর যখন আপনার হচ্ছে বস্তুর উপযোগিতা নষ্ট হয়, আর দেহের উপযোগিতা নষ্ট হইলে। আচ্ছা, আমি এই কারণে বুঝাইতে চাচ্ছি যে 44 ধারাতে ইনজুরি আছে। 44 ধারাতে কি আছে বলেন? ইনজুরি আছে। এবং মিসচিফ আমরা পাবো সামনে যে এই 44 ধারাতে ক্ষতির উপাদান আছে 4টা। কয়টা? 4টা। অপরাধের উপাদান আছে কয়টা? ক্ষতির উপাদান কয়টা? এই 4টি এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেহ, মন, সম্পত্তি, সুনাম বা সুনাম সম্পত্তি। বলেন, দেহ, মন, সুনাম, সম্পত্তি। তাহলে দেহের ক্ষতি করা যায়, মনের ক্ষতি করা যায়, সুনামের ক্ষতি করা যায়, সম্পত্তির ক্ষতি করা যায়। দেহ, মন, সুনাম, সম্পত্তি। তাহলে কয়ভাবে ক্ষতি করা যাবে? কি কিভাবে ক্ষতি করা যাবে? দেহ, মন, সুনাম। মনের ক্ষতিটাকে একটু বোঝেন। মনের ক্ষতি আসলে কিভাবে করা যায়? মানসিক অশান্তি দিয়ে যায়। কালকে একটা নতুন রোগের কথা শুনলাম, মানসিক রোগ। আর রোগটার নামই ভুলে গেলাম, কি জানো? 80% মানুষ নাকি এই রোগে ভুগতেছে, কিন্তু জানে না। মানসিক নির্যাতন কিরকম? ধরেন আপনার সঙ্গীকে আপনি ডোমিনেটিং আচরণ করেন, তার মনোবলটা ভেঙে দেন, এমন এমন কথা বলেন যেন তার মনোবল ভেঙে যায়। এক সময় সে মনোবল হারায়, সে যেন নিঃস্ব হয়ে যায়। এইরকম একটা দেখলাম। তা এইটা যেমন মানসিক অপরাধ, মনের একটা অপরাধ, তেমনিভাবে রেপ মনের ক্ষতির সর্বোচ্চ বড় উদাহরণ। মেয়ের ইচ্ছায় যখন যৌন সঙ্গম করা হয় তখন কিন্তু রেপ হয় না। এই ইচ্ছাটা তো মন দিয়ে হচ্ছে, তাই না? তাহলে মেয়ের ইচ্ছায় যখন যৌন সঙ্গম করা হচ্ছে তখন রেপ হচ্ছে না, কিন্তু অনিচ্ছায় যখন করা হচ্ছে সেটা কিন্তু রেপ হয়ে যাচ্ছে। এটা শারীরিক এবং মানসিক ক্ষতি, এবং মানসিক ক্ষতির সর্বোচ্চ বড় উদাহরণ কিন্তু এটা। দেহ, মন, সুনাম। কয়ে দেব না কিন্তু, কব কয়ে দেব না কিন্তু। কত টাকা হাতে, আমরা একটু দেখি, সবাই এরকম করে। তাহলে দেহ, মন, সুনাম, সম্পত্তি কয়ভাবে ক্ষতি করা যাবে? কি কিভাবে? দেখেন, স্থান আর বিষয়। স্থান আর বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এটা এই কারণে গুরুত্বপূর্ণ, দণ্ডবিধি কিছু কিছু স্থানের জন্য মাঝে মাঝে প্রয়োজন হয়। যেমন বেআইনি সমাবেশে স্থানে দেয় না, আবার ব্যক্তি বিশেষের উপরেও দিতে পারে। স্থান এবং ব্যক্তি বিশেষের উপরে। তাহলে স্থান আর বিষয়, সাবজেক্ট। তাহলে বিশেষ বিষয়ের উপরে যে আইন প্রণয়ন করা হয়েছে
তাকে বিশেষ আইন বলে বা স্পেশাল ল বলে। আর বিশেষ স্থানের উপরে যে আইন প্রণয়ন করা হয়েছে তাকে স্থানীয় আইন বা লোকাল ল বলে। বুঝি নাই? এবার বলেন তো, স্থান স্থান হইল স্থানীয় আইন আর বিষয় হইল বিশেষ আইন। তাহলে বিশেষ বিষয়ের উপরে যে আইন প্রতিষ্ঠিত হয়েছে তাকে, আর বিশেষ স্থানের উপরে যে আইন প্রতিষ্ঠিত হয়েছে। মন খারাপ আপনার? মন খারাপ? আপনাকে, আপনি কি রেগুলার আসেন না? যে আপনি রেগুলার আছেন? কয়দিন ধরে আসতেছেন রেগুলার? রেগুলারিটি মেনটেন করেন, না হয় এই ক্লাস ভালো লাগবে না। অপরিচিত লাগতেছে না? 2 দিন রেগুলার আসেন, পরিচিত হয়ে যাবে। রেগুলার মেনটেন করেন ক্লাসগুলো। তাহলে বিশেষ বিষয়ের উপরে যে আইন প্রণয়ন করা হয় তাকে বিশেষ আইন বা স্পেশাল। বিশেষ স্থানের উপরে যে আইন করা হয় তাকে লোকাল ল। লোকাল ল। তাহলে 41-42, 41 হচ্ছে বিশেষ আইন আর 42 হচ্ছে লোকাল আইন। 41-42 বিশেষ আর স্থানীয় আইন। ওকে ওকে বন্ধু, বন্ধুগণ ঠিক আছে? আমি বুঝতেছি যে আটকায় মাহফিল দিচ্ছি, কিন্তু করার কিছু নাই। তাহলে বিশেষ বিষয়ের উপরে যে আইন প্রতিষ্ঠিত হয়েছে তাকে, বিশেষ স্থানের উপরে যে আইন প্রতিষ্ঠিত হয়েছে তাকে। বাবা, পার্বত্য চট্টগ্রামে দেখবেন একটু বেতন টেতন বেশি আছে সরকারি চাকরি করলে, কারণ ওই জায়গায় যায় জীবনে ঝুঁকি নিয়ে, কোন সময় কেনু টেনু খাইয়া মরিয়ে যায়, সুযোগ নাই ওখানে। তার উপরে আবার পার্বত্য এরিয়া, দুর্গম এরিয়া, মশা মাছি, ওইসব এলাকার জন্য স্থানীয় আইন বানানো হয়। আমি বুঝাইতে পারছি? উপজাতিদের জন্য দেখবেন কিছু কিছু স্থানীয় আইন আছে, আবার বিশেষ আইনও আছে। তাহলে বিশেষ আর স্থান দিয়ে এইটা বুঝতে হবে। তাহলে স্থানীয় আইন কত ধারায় আছে? স্থানীয় আইন 42 আর বিশেষ আইন। আচ্ছা, আপনারা তো এমনি ভালো, মানে এত ভালো আবার ভালো না। এখন একটা টেকনিক শেখেন, টেকনিক। দণ্ডবিধিতে যখন শাস্তি লিখবেন, গতকালকেই বলছিলাম দণ্ডবিধিকে মৌলিক 2টি খণ্ডে ভাগ করা হয়েছে। একটা হলো শাস্তিযোগ্য অপরাধ বা উপাদান বা সংজ্ঞার ধারা। শাস্তিযোগ্য অপরাধ বা উপাদান বা সংজ্ঞার ধারা। আর একটা হচ্ছে শাস্তির ধারা, চার্জের ধারা, মামলার ধারা। এই 2 ভাগে ভাগ করেছে। তাহলে যদি প্রশ্ন করা হয় চুরি কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ? 378 ধারায়। আর চুরির শাস্তি আছে কত ধারায়? 379। চুরির মামলা হবে, তাহলে চুরি কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ? 378 না 379? 378। অর্থাৎ যেটাই সংজ্ঞার ধারা, যেটাই উপাদানের ধারা, সেটাই শাস্তিযোগ্য অপরাধের ধারা। তাহলে চুরি কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ হয়েছে? 378 ধারায়। চুরির শাস্তি আছে কত ধারাতে? 379 ধারাতে। ঠিক এরকম ভাবে সিকোয়েন্স বজায় রেখে গেছে দণ্ডবিধি যখন আমরা পড়ব। কিন্তু 6 ধারাতে একটা কথা বলছে যে কতিপয় বিষয়সমূহ ভালো কইরা বুঝে যান, কতিপয় ব্যাখ্যাসমূহ ভালো কইরা বুঝে যান। 52 ক পর্যন্ত কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা আছে, কি বলতে কি বুঝবেন, কি বলতে কি বুঝবেন, এইরকম একটা ব্যাপার আছে। যেমন এখানে বলা হয়েছে মহিলা কত বছর বয়সের হয়?
ও রাইট, কিন্তু আপনারা নিতে পারতেছেন না। ও কিন্তু রাইট, কিন্তু আপনারা কি করতেছেন, যে কোনো বয়সের মহিলাকে মহিলা বলে। কিন্তু এখন ওই যে বিবাহিত অবিবাহিত হইলেও হইতে পারতো, না হইলে নাই, এই সাইকোলজিতে ঢোকাই যাবে না। সুন্দর একটা প্রশ্ন ছিল যে কত বছর বয়সের কেন আসে, প্রশ্নগুলো বুঝতে পারতেছেন? ঠিক আছে, তাহলে কত বছর বয়সের মহিলাকে মহিলা বলে? যে কোনো বয়সের মহিলাকে কি মহিলা বলে। তো এখান থেকে এই কারণে প্রশ্নগুলো আসে। তাইলে সবগুলো আমার জানার কোনো দরকার নাই, কিছু কিছু জিনিস আমরা জানবো। এইটা দিয়ে দিব আপনার। এই বইটা কি পড়ছেন? ভালো না এটা, এই বইটা ভালো না, না ওটাতে লাভ হয় নাই। অনেকেই দেখছি ওইটা শেষে ওইটার প্রতি, ওইটা পড়তে পড়তে ওইটার প্রতি একটা মায়া তৈরি হয়, কিন্তু এত সিলি লেখাপড়া দিয়ে তো পাস হবে না। না, ওইটা দেখা যায় এতে পুলিশদের জন্য বই, এটা পুলিশদের জন্য বই, পুলিশদের শুধু সূচিপত্র লাগে। অনেকে এইটাই বোঝেন না যে কোনটা পুলিশের বই, অনেকে কিনে ফেলছে, আমাদের ভাই কিনছে একটা। তো এটা লাভ হয়েছে কি, রিটেনও না, ওগুলো দিয়ে টাইটেলটা দেখা এক, তাও না, পুলিশের আলাদা বই, ওদের ধাঁচি আলাদা, আমাদের সাথে মিলবে না। এই কারণে ওই বইগুলো পড়তে নিষেধ করি। আবার এই লাইনে অনেকে আছে পুলিশের বই কাইটা, আমার বই কাইটা একটা নতুন আধুনিক বই বানাইছে। দেখা গেছে পুলিশের লেখাপড়া তো আপনারা পড়েন না, ওইখানে দেখা যায় আরে স্যারের তো বিশাল জানে, কিন্তু সে দুইটা বই কাইটে একটা বই বানায় বিক্রি করতেছে। যাই হোক, এগুলো এমনি এমনি দোষ। তাহলে দেখেন, একটা হাস্যকর প্রশ্ন করি, আপনারা তো সবাই ছোট এখানে। তাহলে প্রশ্নটা হচ্ছে, দণ্ডবিধির লিঙ্গ আছে কত ধারায়? 8 ধারাতে। তাহলে দণ্ডবিধির লিঙ্গ আছে 8 ধারাতে, দণ্ডবিধির দণ্ড আছে 53 ধারাতে। এইটা সরকারি প্রশ্ন, কিন্তু দণ্ডবিধির দণ্ড আছে কত ধারায়? এখন আপনি যদি একটু ওই রাজার মতো একটু দুষ্ট হন, তাইলেই পরীক্ষার হলে শেষ এই সকল প্রশ্নে, যে দণ্ডবিধির লিঙ্গ আছে কত ধারাতে? 8 ধারাতে। আর দণ্ডবিধির দণ্ড আছে 53 ধারাতে। 5 প্রকারের দণ্ড আছে। এখন লিঙ্গ বলতে নারী পুরুষ উভয়কেই বোঝাবে। তাহলে এরকম লেখি, হি বা সি, হ্যাঁ, হি বা তিনি বা সে, হি বা তিনি বা সে, হি বা তিনি বা সে সর্বনামটি, তিনি বা সে সর্বনামটি। সর্বনাম, সর্বনাম, হ্যাঁ, সর্বনামটি নারী পুরুষ উভয়কেই নির্দেশ করবে। নারী পুরুষ উভয়কেই নির্দেশ করবে। হি বা সে বা তিনি সর্বনামটি নারী পুরুষ উভয়কেই নির্দেশ করবে। অর্থাৎ দণ্ডবিধি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। দণ্ডবিধি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। অনেক ধন্যবাদ মামুন ভাই, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। লাভলি, ভালো আছেন নিশ্চয়ই, লাইভটি শেয়ার করে দিবেন। SM সাজিদুল করিম ভাই, অনেক ধন্যবাদ, চমৎকার। ঐশী, অনেক ধন্যবাদ, লাইভটি শেয়ার করে দেবেন। না 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 না, এটা আছে আমার এক বন্ধু, সে বাংলাদেশের প্রথম BCS ক্যাডার, 3rd জেন্ডার থেকে হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে সে। অলিত আমার খুব কাছের বন্ধু, বেডমেট। দেখেন, ওরাও নারী হিসাবে বিবেচিত হয়। দেখেন, তাহলে হি সর্বনামটি নারী পুরুষ উভয় হিসাবে বিবেচিত হবে কত ধারায়? 8 ধারাতে। তাহলে এখানে দণ্ডবিধিতে সি বলে কোনো শব্দ থাকবে না। দণ্ডবিধিতে সবই হি, আর সবাই স্ত্রী পুরুষ উভয়ই।
বুঝাইতে পারছি? তাহলে জেল শুধুমাত্র পুরুষ মানুষের জন্য, কথাটা ভুল? উভয়ের জন্য না? দেখেন এইগুলা এই কারণে বোঝানো হয়েছে যে জেল কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য। একজন নারীও যেভাবে হত্যা মামলার আসামি হইতে পারে, একজন পুরুষও সেইভাবে হইতে পারে, তাই না? যাই হোক, এগুলা আপনারা না বুঝলে সমস্যা নাই। তাহলে 9 আছে বচন, 9 আছে কি বাবা? তা বচন কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে একজন যখন থাকবে তখন তাকে, আর যখন একাধিক থাকবে বাবা এইখানে তাই বলছে, যদি অপরাধ একজন ঘটে তাহলে একজন আসামি নিয়ে করবেন, আর যদি একাধিক থাকে তাহলে একাধিক আসামি নিয়ে করবেন। আমি বুঝাইতে পারছি? তাহলে এখানে আজীবনের মনে একটা টেকনিক শিখাই দেই। না, লেখার দরকার নেই, আজীবনের মনে কইছি, মানে মনে থাকবে। টেকনিকটা হলো, একজন থাকলে শুধুমাত্র ওই অপরাধের ধারা দিয়ে মামলা হবে, আর যখন অপরাধটি একাধিক হবে তখন এর সাথে 34 যুক্ত হয়ে যাবে, আর কোনো কিছু যুক্ত হবে না। কত যুক্ত হবে? তাহলে যদি একজন হত্যা করে 300 ধারা যুক্ত হবে, আর হত্যাটা যদি একাধিক ব্যক্তি করে 302/34। আমি কি বুঝাইতে পারি নাই? এটা আসলে লেখার জিনিস না, কিন্তু আমি কিন্তু খেপবো এখন কিন্তু খেপা যাব, আশ্চর্য হয়ে যাচ্ছে আমি। একজন হইলে সেই অপরাধটা, আর যদি যে কোনো অপরাধে একাধিক হইলে, অসংখ্য হইলে, রিল্যাক্স রিল্যাক্স, 149 আসবেই না, এগুলা আমি পরে বুঝাবো, আসবেই না, 34। ওকে? তাহলে এখানে দণ্ডবিধির প্রত্যেকটি ধারা যেমনি ভাবে একজনের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ভাবে একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। এইটা বলছে বচন বা নাম্বারে। আমি বুঝাইতে পারছি কথাটা? দণ্ডবিধির বচন যেমনি ভাবে একজনের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ভাবে একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। রিল্যাক্স রিল্যাক্স। বিরক্ত হচ্ছেন? আমার কাজ আছে, আমার দরকার আসলেই তাই তো ছিল। আমি এতক্ষণ খুব ভাব দিয়ে ক্লাসে ঢুকছি যে খুব টাইম মতো ঢুকে গেছি, আমার দোষটা। হ্যাঁ, এসেছেন যখন খেয়ে যাবেন, কিন্তু খাবার কি সাথে আছে নাকি রান্না করবেন? 10 নর নারী, নারী পুরুষ। নর নারী, নারী পুরুষ, পুরুষ মহিলা। হ্যাঁ, রিল্যাক্স। তাহলে একটা প্রশ্ন আসছে জুডিশিয়ারিতে, কত বছরের নারীকে নারী বলে? পুরুষের বয়স কত? যে কোনো বয়স। তাহলে যে কোনো বয়সের নারীকে নারী বলে, যে কোনো বয়সের নরকে পুরুষ বলে। লেখা নেন। এইগুলা কিন্তু খুব সেন্সিটিভ প্রশ্ন, যে পুরুষ হয় কত বছর বয়সে। সেন্সিটিভ প্রশ্ন না? আর কপিলার কাছে তো পুরুষ হইতেই পারলো না। হ্যাঁ, যে কোনো বয়সের নারীকে নারী, এবং যে কোনো বয়সের নরকে পুরুষ বলে। তাহলে কত বছর বয়সে নারী? 18। কত বছর বয়সে পুরুষ? 18। তাহলে শিশুর বয়স কত? শিশুর বয়স 18। কিশোরের বয়স 15।
তরুণের বয়স 15, সমনের ক্ষেত্রে সাবালকের বয়স 16। যাই হোক, এগুলো আমার বিষয় না এখন। তাহলে কোন বয়সের পুরুষকে পুরুষ মানুষ বলে? কত বছর বয়সের মহিলাকে? যে কোনো বয়সের নারীকে মহিলা বলে। বলা পাই। তাহলে ব্যক্তি আছে 11তে দণ্ডবিধির। এখন লেখেন না, পরে লেখার সুযোগ দিব। যেখানে যেখানে ব্যক্তি পাবেন, ব্যক্তি মানেই মনে মনে দল চিন্তা করবেন, ব্যক্তি মানে মনে মনে চিন্তা করবেন জাতি গোষ্ঠী, ব্যক্তি মানে চিন্তা করবেন কোম্পানি, ব্যক্তি মানেই চিন্তা করবেন প্রতিষ্ঠান। তার মানে এই ধারাটা যেমনি ভাবে ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ভাবে দলের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ভাবে সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ভাবে গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ভাবে দলের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ভাবে জাতির ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়া তাহলে সমষ্টিবদ্ধ বা একক বা দলগত বা দলকে ব্যক্তি বলে বলা যায় না? তাহলে ব্যক্তি হলো সমিতি বা প্রতিষ্ঠান। হ্যাঁ, ব্যক্তি হলো সমিতি বা প্রতিষ্ঠান, আর বড় করার দরকার নাই। হ্যাঁ, কোম্পানি তো অবশ্যই। ব্যক্তি হলো সমিতি বা প্রতিষ্ঠান। 12 জনসাধারণ। তাহলে 8-এ কি পড়লাম? 8 লিঙ্গ। 9-এ কি পড়েছি? জেন্ডার। 10-এ পার্সন, ব্যক্তি। 11-তে ব্যক্তি। 10-এ কি? নরনারী। 10। কেমনে মিললো এটা? তাহলে 8 হচ্ছে লিঙ্গ, 9 বচন, 10 নারী পুরুষ, 11 12 জনসাধারণ, 14 রাষ্ট্রীয় কর্মচারী, 21 সরকারি কর্মচারী। রাষ্ট্রীয় কর্মচারী আর 21 সরকারি কর্মচারী। রিল্যাক্স। তাহলে বাংলাদেশে যারা সরকারি চাকুরিতে কর্মরত তাদেরকে রাষ্ট্রীয় কর্মচারী বলে। আবার লেখেন না, এগুলো সব জায়গায় লেখা আছে। বাংলাদেশে যারা সরকারি কর্মচারী তাদেরকে রাষ্ট্রীয় কর্মচারী বলে। বলেন। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী চাকুরিতে যখন অব্যাহত থাকেন তখন তাকে রাষ্ট্রীয় কর্মচারী বলে। রিল্যাক্স। আর সরকারি বেতনভুক্ত যে কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর অন্তর্ভুক্ত। বুঝি নাই? সরকারি যে বেতন খায় বাংলাদেশ সরকারের, তাহলে বাংলাদেশের সরকারি কর্মচারীকে রাষ্ট্রীয় কর্মচারী বলে। এক কথায় শেষ। বাংলাদেশের সরকারি কর্মচারীকে রাষ্ট্রীয় কর্মচারী বলে, কথা শেষ। তাহলে রাষ্ট্রীয় কর্মচারী বলতে কি বোঝেন? বাংলাদেশের সরকারি কর্মচারীকে রাষ্ট্রীয় কর্মচারী বলে, কথা শেষ। দোষ।
আর বাংলাদেশ সরকারের বেতনভুক্ত যে কোনো কর্মকর্তা কর্মচারীকে সরকারি কর্মচারী বলে। তাহলে বেতনভুক্ত হবে সরকারি কর্মচারী, আর বাংলাদেশের সরকারি কর্মচারী হবে রাষ্ট্রীয় কর্মচারী। কথা শেষ। তাহলে একজন পিয়ন কি বেতন খায় না? একজন ফৌজি, যে পুলিশ আর্মি, এও তো বেতন খায়। তাহলে একজন পিয়ন থেকে একজন ফৌজি পর্যন্ত সরকারি কর্মচারীর অন্তর্ভুক্ত হবে। পিয়ন থেকে কিন্তু অফিসের সরকারি কাজকর্ম শুরু হয়। তাহলে একজন পিয়ন থেকে একজন ফৌজি পর্যন্ত সরকারি কর্মচারীর অন্তর্ভুক্ত। রিল্যাক্স। দণ্ডবিধিতে 21 ধারাতে সরকারি কর্মচারীর কথা বলা আছে। তাহলে 21 উল্টাইলে কি হয়? 12। ঠিক 21 ধারাতে 12 ধরনের সরকারি কর্মচারীর কথা বলা আছে, এটা মাথায় রাখতে হবে। 21 ধারাতে কয় ধরনের সরকারি কর্মচারীর কথা বলা আছে? 12 ধরনের সরকারি কর্মচারীর কথা বলা আছে। আর রাষ্ট্রীয় কর্মচারী কত ধারায় আছে? 14। সরকারি কর্মচারী কত ধারায় আছে? বাংলাদেশের সরকারি কর্মচারীকে কি বলে? থ্যাংক ইউ, রাষ্ট্রীয় কর্মচারী বলে। এইটাই এমসিকিউ আকারে তুইলা দিলে কিন্তু কল্যাণাই হয়ে যাবে। হ্যাঁ, বলবে মানুষের কল্যাণে কাজ করে। ঝামেলা হয়ে যাবে যে সরকারি বাংলাদেশের সরকারি কর্মকর্তাকে কি বলে? আর বেতনভুক্ত সরকারের বেতনভুক্ত যে কোনো কর্মচারীকে কয় ধরনের সরকারি কর্মচারী আছে? তাহলে বাকিগুলা ইনশাল্লাহ কালকের ক্লাসে আমরা পড়ে নিব। ধন্যবাদ সবাইকে। লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইভটি শেয়ার করে নিজের ওয়ালে রাখতে পারেন। এর আগের লাইভটি দেখতে পারেন এবং পরবর্তী লাইভ পেতে পেজটি ফলো করে রাখতে পারেন এবং ফেভারিটে দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।